সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ৯ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মুনা অফিসে ঢুকলো ভয়ে ভয়ে। গত ২ দিন নানান ছোটাছুটিতে অফিসে আসা হয়নি। ঘন ঘন কামাই হচ্ছে। বড় সাহেবের কানে নিশ্চয়ই উঠেছে। নিজের জায়গায় বসে মুনার ধারণা আরো দৃঢ় হলো। সবাই তাকাচ্ছে তার দিকে। পালবাবু এসে বললেন, বড় সাহেব খোঁজ করেছিলেন আপনাকে। কবে? পরশু খোঁজ করলেন, কাল খোঁজ করলেন। আমরা বলেছি অসুস্থ। কি জন্যে খোঁজ করেছেন জানেন? না, যান জেনে আসুন, স্যার আছেন। মুনা ঠান্ডার মধ্যেও ঘামতে লাগলো। বড় সাহেব শুকনো গলায় বললেন, বসুন, দাঁড়িয়ে কেন? মুনা বসল। এ ঘরটায় ঢুকলেই তার এমন অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসতে চায়। সব সময় মনে হয় এক্ষুনি এই ছোটখাটো লোকটি চেঁচিয়ে উঠবে, যদিও কোনো সময়ই তিনি তা করেন না। শরীর খারাপ ছিল? জি না স্যার, একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি, খুব ছোটাছুটি করতে হচ্ছে। ঝামেলাটা কি বলুন, অবশ্যই যদি আপত্তি না থাকে। আপনার ঝামেলার জন্যে অফিসের কাজকর্মের ক্ষতি হচ্ছে, কাজেই আপনার সমস্যা জানার রাইট আমার আছে। মুনা রুমাল দিয়ে কপালের ঘাম মুছল এবং ক্ষীণ স্বরে তার মামার কথা বলল। বড় সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু শুনছেন না, কিন্তু মুনা জানে তিনি খুবই মন দিয়ে শুনছেন। আপনি সব দেখাশোনা করছেন? জি। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই? আছে স্যার, আমার ছোট ভাই, খুব ছোট, ক্লাস 7-এ পড়ে। মামলাটা শেষ হতে কতদিন লাগবে? উকিল সাহেব বলেছেন 1 মাসের মতো লাগবে। বড় সাহেব সিগারেট অ্যাশট্রেতে গুঁজে রাখলেন। গম্ভীর গলায় বললেন, আপনি মেডিকেল গ্রাউন্ডে 1 মাসের ছুটির দরখাস্ত করুন, আমি ব্যবস্থা করে দেব। নিজের সমস্যাটা আগে ভালো মতো মেটান। মুনা ক্ষীণ স্বরে বলল, থ্যাংক ইউ স্যার। বড় সাহেব সহজ গলায় বললেন, আমার বাবা যখন মারা যান তখন আমরা সবাই খুব ছোট। সে সময় আমার বড় বোন শুধু এমএ পড়তেন। তিনি একটা চাকরি নেন। নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে আমাদের বড় করতে থাকেন। তিনি কোনোদিন ঠিকমতো অফিসে যেতে পারতেন না, প্রায় অফিস কামাই হতো। তার বস প্রতি সপ্তাহেই বলতেন, তোমার চাকরি শেষ, আগামীকাল থেকে আর আসবে না। মুনা চুপ করে রইল। বড় সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরিয়ে হাসি মুখে বললেন, কিন্তু ওটা ছিল মুখের কথা। ওই বড় সাহেব একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করলেন এই অজুহাতে যেন আমার আপা ভালো মতো অফিসের কাজে মন দিতে পারেন। সবাই বলে মানুষের খারাপ সময়ে কাউকে পাওয়া যায় না। কথাটা ঠিক না, মানুষকে পাওয়া যায় দুঃসময়ে। আচ্ছা, আপনি যান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কখনো মনে করেন আমাকে দিয়ে কিছু করানো সম্ভব, জানাবেন, আমি করব। অফিসের বাইরে এসে মুনা চোখ মুছল। বড় সাহেবের এই সামান্য কথা তাকে অভিভূত করেছে। মাঝে মাঝে আমরা অতি অল্পেই অভিভূত হই। নিজের টেবিলে ফিরে যাবার সঙ্গে সঙ্গেই তারেক এসে উপস্থিত। তার মুখ হাসি হাসি, যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। তারেক খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা খবর দেয়া হয়নি, আমি বিয়ে করেছি। সে কি, কবে? হুট করে হয়ে গেল, গত পরশু। মায়ের অসুখ শুনে দেখতে গিয়েছিলাম, গিয়ে এই কাণ্ড। তারেক লজ্জিত ভঙ্গিতে মানিব্যাগ থেকে ছবি বের করল। লম্বা রোগা একটি মেয়ে, মিষ্টি চেহারা। তারেক মৃদু স্বরে বলল, অফিসে আপনি প্রথম জানলেন,
আর কাউকে বলিনি। মুনা অস্পষ্ট স্বরে বলল, খুব সুন্দর বউ হয়েছে। ছবিতে যত সুন্দর দেখা যাচ্ছে তত সুন্দর সে না, ফটোজেনিক ফেস আর কি। নাম হচ্ছে তনিমা। সুন্দর নাম, ডাক নামটাই সুন্দর। ভালো নাম শুনলে চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন। তারেক বেশ শব্দ করে হাসতে লাগলো। একজন সুখী মানুষের হাসি দেখতে ভালো লাগে। তুমি মনে হয় খুব খুশি? তা বলতে পারেন। আপনাদের বিয়েটা কবে হচ্ছে আপা? বুঝতে পারছি না। শুধু শুধু ঝুলিয়ে রাখবেন না, দি আর্লিয়ার দি বেটার। বিয়ে করার পর এরকম মনে হচ্ছে? হ্যাঁ, তা হচ্ছে। বিয়ের ব্যাপারটা তাহলে খুব খারাপ না? তারেক মৃদু হাসল। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হলো মামুন কি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি করছে সে এখন গ্রামে? একটা চিঠি লিখবে নাকি? চিঠি লেখার ইচ্ছা দীর্ঘস্থায়ী হলো না। প্রচুর কাজ জমে আছে। শওকত সাহেব সকাল থেকে বসে আছেন। উকিল খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। বাকের শওকত সাহেবের পাশেই বসে আছে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে সিগারেট টেনে আসছে। একবার মুহুরীকে বলে এলো, আমাদের একটা কাজ আছে ভাই, কাইন্ডলি একটু দেখেন না। মুহুরী তাকে পাত্তাই দিল না। বাকের একবার ভাবল গরম দেখাবে, কিন্তু জায়গা খারাপ, গরম দেখানো ঠিক হবে না। ডাক্তার এবং উকিল এই দু জায়গায় গরম দেখানো যায় না। মামা, চা খাবেন? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। চলেন, গলাটা ভিজিয়ে আসি, দেরি হবে মনে হয়। মারাত্মক উকিল, ভিড়টা কেমন দেখলেন? বিকালের আগে চান্স পাওয়া যাবে না। শওকত সাহেব চা খেতে গেলেন না, একা একা বসে রইলেন। তার খুব একটা খারাপও লাগছে না। এমনিতেও তো বসেই থাকতেন। অফিসের ঝামেলা তো আর নেই। অবশ্যই গতকাল অফিসে গিয়েছিলেন, কোনো কাজে যাওয়া না, এমনি হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া। 21 বছরের অভ্যাস চট করে ছাড়া মুশকিল। তাকে দেখে সাধারণভাবেই একটা মৃদু উত্তেজনা হলো। শমশের আলী হঠাৎ খুব আন্তরিক ভঙ্গিতে 2 হাত তুলে চেঁচিয়ে উঠলেন, আরে শওকত ভাই যে, আসেন আসেন। চেঁচানোটা এত উঁচু স্বরে হলো যে অফিসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো। কোনো কাজে এসেছেন নাকি? না। কাজ থাকলে বলেন। এতদিনের সম্পর্ক এক কথায় শেষ করে দিলেন, এটা একটা কথা হলো? শমশের আলী জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। হঠাৎ করে এই লোকটির এরকম দরদি হয়ে ওঠার কারণ তার কাছে স্পষ্ট হলো না। তারপর বলেন, মামলার তদবির কেমন চালাচ্ছেন? চালাচ্ছি। ঢিল দেবেন না, একটুও ঢিল দেবেন না। নেন, সিগারেট নেন। শওকত সাহেব সিগারেট নিলেন। শমশের আলী গলা অনেকখানি নিচু করে বললেন, ভেতরের একটা খবর দেই। সাদেক সাহেবের বিরুদ্ধে মামলা উইথড্র করা হচ্ছে। আগে তো দুজনের বিরুদ্ধে চার্জ ছিল, এখন শুধু আপনার বিরুদ্ধে। তাই নাকি? গুজবটা এরকমই। গত মঙ্গলবারে সাদেক সাহেব অফিসে এসেছিলেন, খুব হাসি হাসি মুখ। বিপদ আসে গরিবের উপরে, রুই কাতলা পার পেয়ে যায়। শওকত সাহেব কিছু বললেন না। শমশের আলী নিচু গলায় কথা চালিয়ে যেতে লাগলেন, একজনকে উইথড্র করা মানে কেস দুর্বল করা। চোখ বন্ধ করে ঘুমান, খালাস পেয়ে যাবেন। শুধু খালাস না, চাকরিও ফেরত পাবেন, 99% গ্যারান্টি। শওকত সাহেব প্রায় 3 ঘন্টার মতো সময় বিনা কারণে অফিসে বসে কাটালেন। তিনি বুঝতে পারছিলেন সবাই খুব অস্বস্তি বোধ করছে, তবু তার চলে যেতে ইচ্ছে করছিল না। তার চেয়ারে নতুন একটি ছেলে এসেছে, প্রথম চাকরিতে ঢুকেছে বোধহয়, কিছুই জানে না। বারবার চেয়ার ছেড়ে উঠে অন্যকে জিজ্ঞেস করছে, এসব অল্প বয়সী ছোকরা দিয়ে কাজ হয়?
ফাইলিং শিখতেই 1 বছর লাগবে। উকিল সাহেবের কাছে তাদের ডাক পড়ল 1টার দিকে। উকিল সাহেব টিফিন ক্যারিয়ার খুলে আলু ভাজা এবং পরোটা খাচ্ছেন। এত নামি ডাকি একজন মানুষ আলু ভাজা এবং পরোটা দিয়ে লাঞ্চ খায় শওকত সাহেবের ধারণা ছিল না। উকিল সাহেব দরাজ গলায় বললেন, বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বাকের হাত কুচলে বলল, স্যার ভালো আছেন? ভালোই আছি। আমাদের কেসটা দেখেছেন? হ্যাঁ দেখলাম। কনভিকশন হবে না, নিশ্চিন্ত থাকেন। এই কেসে যদি আমার ক্লায়েন্টের কনভিকশন হয় তাহলে তো আমাকে ওকালতি ছেড়ে কাঠমিস্ত্রি হতে হবে। উকিল সাহেবের সঙ্গে গলা মিলিয়ে বাকেরও হাসল। সে মুগ্ধ। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, চাকরি ফিরে পাব? কনভিকশন না হলে নিশ্চয়ই ফিরে পাবেন। কনভিকশন না হওয়ার মানে হলো আপনি অপরাধী নন। যে অপরাধী না তার চাকরি থাকবে না কেন? তবে ওরা যদি কোর্টে না এসে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিত তাহলে চাকরি থাকতো না। ওরা সেটা নেয়নি, কোর্টে এসেছে। আপনার জন্যে সাপে বড় হয়েছে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখেন আমার উপর। বাকের দাঁত বের করে বলল, আপনার উপরে ভরসা স্যার। 90% ভরসা আপনার উপর, আর বাকি 10% আল্লাহর উপর। উকিল সাহেব বাকেরের কথা পছন্দ করলেন বলেই মনে হলো। তিনি তার পান খাওয়া কালো কালো দাঁত বের করে হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। বকুল অনেকদিন পর টিনা ভাবির বাসায় এসেছে। 2:30 বাজে। বেড়াতে আসার মতো সময় নয়, কিন্তু টিনা ভাবির বাসায় তার অসময়ে আসতেই ভালো লাগে। বকুল কড়া নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলল এক অপরিচিতা মেয়ে। টিনা ভাবির বোন হবে, তার মতোই দেখতে। টিনা ভাবি আছে? আছে, ঘুমাচ্ছে। বকুল সরাসরি শোবার ঘরে ঢুকে গেল। টিনা ঘুমাচ্ছিল না। শেষ পর্যায়ে এসে সে খুব কাহিল হয়ে পড়েছে। চিত হয়ে ছাড়া ঘুমোতে পারে না। কাত হয়ে শুলেই মনে হয় পেট শরীর থেকে খসে আসবে। সে বিরক্ত স্বরে বলল, বকুল তুই কি মনে করে? কেমন আছো ভাবি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? এতদিন পর তুই কি মনে করে এলি? আসতে ইচ্ছা করছিল না ভাবি। কোথাও যাই না আমি, স্কুলেও যাই না। তোর বাবা দোষ করেছে, তুই তো কিছু করিসনি। বাবা কিছু করেনি। তোদের আচার আচরণে তো এরকম মনে হয় না। ওইদিন বাবু যাচ্ছিল বাসার সামনে দিয়ে, আমি এত ডাকলাম, সে ফিরেও তাকালো না। এরকম ভাব করলো যেন শুনতে পাইনি। বকুল প্রসঙ্গ পাল্টাবার জন্যে বলল, তোমার পেট তো ভাবি হিমালয় পর্বতের মতো হয়ে গেছে। তা হয়েছে। আগে ভেবেছিলাম যমজ, এখন মনে হচ্ছে যমজ না, 3 জন বাস করছে। 3 বাচ্চাকে কি বলে, ত্রিমজ? বকুল খিলখিল করে হেসে ফেলল। বহুদিন এমন প্রাণ খুলে সে হাসেনি। সে সন্ধ্যা পর্যন্ত টিনা ভাবির সঙ্গে থাকল। বাচ্চাদের জন্যে কাঁথা বানানো হলো খানিকক্ষণ ছাদে বসে গল্প হলো। তেঁতুল এবং কাঁচা কলার ভর্তা বানিয়ে মহানন্দে খাওয়া হলো। হে বড় সুখের সময়। টিনা একসময় বলল, তুই একবার আমার সঙ্গে সারা রাত থাকবি, রাত জেগে গল্প করব। কি গল্প? কিছু কিছু গল্প শুধু রাতেই করতে হয়, সেই সব গল্প। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগল। বাড়ি ফেরার আগে বকুল হঠাৎ নিচু স্বরে বলল, আচ্ছা ভাবি, যদি কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগে তাহলে তার কি করা উচিত? ধরো ছেলেটার মেয়েটাকে ভালো লাগছে না, শুধু মেয়েটারই ভালো লাগছে। টিনা বেশ কিছু সময় চুপচাপ থেকে বলল, মেয়েটা যদি তোর মতো সুন্দরী হয় তাহলে তার উচিত একদিন ভালো লাগার ব্যাপারটি ছেলেটিকে বলা। আর যদি অসুন্দর হয়?
টিনা জবাব দিল না, সহজভাবেই অন্য প্রসঙ্গ নিয়ে এলো। তোর বিয়ের কি হলো? কিছু হয়নি। এর জন্য তোর মন খারাপ? না। বকুল বাড়ি ফিরল মন খারাপ করে, যদিও মন খারাপ করার মতো কিছুই ঘটেনি সেখানে। বাবু আজ স্কুলে যায়নি, অথচ সকালবেলা বই খাতা নিয়ে বের হয়েছে। স্কুলের গেট পর্যন্ত গিয়ে নান্টুকে বলল, আমার মাথা ধরেছে, আজ যাব না। অথচ তার মাথা ধরেনি। সে অন্যমনস্কভাবে এদিক ওদিক খানিকক্ষণ ঘুরল। স্কুলের লাগোয়া মিউনিসিপ্যালিটির একটা শিশু পার্ক আছে, সেখানে বসে রইল একা একা। এখান থেকে স্কুলের ঘণ্টার শব্দ শোনা যায়। সেকেন্ড পিরিয়ড শেষ হবার ঘণ্টা শুনে সে পার্ক থেকে বেরুল। রাস্তার পাশে একজন বুড়ো মানুষ ম্যাজিক দেখিয়ে নিম টুথ পাউডার বিক্রি করছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। পুরানো ধরনের ম্যাজিক। 4টা হরতনের বিবি 4টা টেক্কা হয়ে যায়। দড়ি মাঝখানে কেটে রুমাল দিয়ে ঢেকে রাখার পর সেই দড়ি জোড়া লেগে যায়। এইসব হাবিজাবি। বুড়োটা যখন বলল, বাচ্চা লোক তালি লাগাও, তখন সে চলে এলো। ছেলে বুড়ো সবাই মহানন্দে তালি দিচ্ছে। তার তালি দিতে ইচ্ছে করছে না। হঠাৎ করে তার মন খারাপ লাগছে, কান্না চলে আসছে। বাবুর ইচ্ছা করল হেঁটে হেঁটে অনেক দূরে কোথাও চলে যায়। দূরের সেই অচেনা দেশে থাকবে শুধু অপরিচিত মানুষ। কেউ তাকে চিনবে না, সেও চিনবে না কাউকে। কেউ ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রীর মতো জিজ্ঞেস করবে না, তোমাদের সংসার এখন কে চালাচ্ছে বাবু? কিংবা আলমের বাবার মতো কেউ বলবে না, তোমরা নাকি এই বাসা বদলি করছো, সত্যি নাকি? বাবুর ইচ্ছে হচ্ছিল বলে, আমরা এই বাড়ি ছাড়লে আপনার কি? কিন্তু সে কিছু বলেনি। সে মুনা আপার মতো না, কারো মুখের ওপর সে কথা বলতে পারে না। শুধু চাপা একটা রাগ হয়। রাগের জন্যে মাথা ধরে যায়। প্রথম দিকে অল্প অল্প ধরে, তারপর যন্ত্রণাটা বাড়তে থাকে। ধক ধক শব্দ হয় মাথায়। পুলের ওপর দিয়ে ট্রেন গেলে যেরকম শব্দ হয়, সেরকম শব্দ। ভালো লাগে না, কিছু ভালো লাগে না। সেদিন ক্লাসে ইরাজউদ্দিন স্যার হঠাৎ বললেন, এই তোর বাবা নাকি জেল হাজতে, সত্যি নাকি? বাবুর কান্না এসে যাচ্ছিল। সে বহু কষ্টে কান্না সামলালো। স্যার আবার বললেন, সত্যি নাকি রে? বাবু চাপা স্বরে বলল, সত্যি না স্যার। বাবুদের ক্লাস ক্যাপ্টেন বলল, মামলা চলছে স্যার, রায় হয় নাই। পড়া বাদ দিয়ে ইরাজউদ্দিন স্যার মামলার ব্যাপারে উৎসাহী হয়ে উঠলেন এবং সবশেষে অন্য সবার মতো বললেন, সংসার চলছে কিভাবে? বাবু মনে মনে বলেছিল, আমাদের সংসার যেভাবেই চলুক, তাতে আপনার কি স্যার? আপনি কেন সবার সামনে এইসব কথা বলবেন? কেন আপনি অন্যরকমভাবে তাকাবেন? কেন আমার বাবার নামে আজে বাজে কথা বলবেন? কেউ অবশ্যই তার মনের কথা শুনতে পেল না। ভাগ্যিস কেউ মনের কথা টের পায় না। একসময় ইরাজউদ্দিন স্যার সমাজ পাঠ পড়াতে শুরু করলেন। সে পড়া বাবুর কানে ঢুকল না। তার মাথা ব্যথা শুরু হয়েছে এবং এত দ্রুত বাড়তে শুরু করেছে যে বাবুর মনে হচ্ছে এই ক্লাস শেষ হবার আগেই সে মারা যাবে। সেটা খুব একটা খারাপ হবে না বোধহয়। মরার কথা মনে হলেই আগে তার ভয় লাগতো, এখন আর সেরকম লাগে না। কড়া রোদ উঠেছে, কিন্তু বাতাস ঠান্ডা। বাবু উদ্দেশ্যহীনভাবে এগোতে লাগলো। আজ প্রথম যে সে এরকম করছে তা না। আগেও কয়েকবার সে স্কুল ফাঁকি দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছে। একবার তো লালবাগ কেল্লার কাছে এসে পথ হারিয়ে ফেলল। যা ভয় লেগেছিল সেদিন। ছেলে ধরার মতো দেখতে একটা লোক তার পিছু পিছু আসছিল। আজ অবশ্যই পিছু পিছু কেউ আসছে না। সকালবেলা সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিকালবেলার দিকে এরকম একা একা হাঁটলে কম করে হলেও 2-3 জন লোক জিজ্ঞেস করবে, কি খোকা, কোথায় যাচ্ছ? আজ এখনো কেউ সেরকম কিছু জিজ্ঞেস করেনি। শাহবাগের কাছে সে বাবু দেখল বড় মামা হকারের কাছ থেকে পত্রিকা কিনছেন। সে দ্রুত উল্টো দিকে হাঁটতে শুরু করলো। তাকে দেখলেই বড় মামা 1 লক্ষ প্রশ্ন করবেন। শুধু প্রশ্ন না,
এমন সব কথা বলবেন যা শোনা মাত্রই মাথা ধরে যাবে। বড় মামাকে সে কোনোদিনই পছন্দ করেনি। মুনা আপার সঙ্গে গণ্ডগোলটার পর সে ঠিক করে রেখেছে কোনো দিন আর বড় মামার সঙ্গে কথা বলবে না, মরে গেলেও না। বড় মামার সঙ্গে মুনা আপার গণ্ডগোলটার প্রথম অংশ বাবু দেখতে পায়নি। সে গিয়েছিল বিস্কিট চানাচুর কিনতে। মামা এসেছেন, তাকে শুধু চা তো দেয়া যায় না। মামা অবশ্যই এসব কিছুই মুখে দেবেন না, চায়ের কাপে ৩-৪টা চুমুক দিয়ে উঠে পড়বেন, তবু তাকে শুধু চা দেয়া যাবে না। বাবু বিস্কিটের ঠোঙা নিয়ে ঘরে ঢুকেই শোনে বড় মামা চিবিয়ে চিবিয়ে বলছেন, উকিল টুকিল সব তুমিই ঠিক করেছ? মুনা আপা বলল, হ্যাঁ। স্ত্রী বুদ্ধিতে তাহলে এখন সংসার চলছে? কি করব মামা, পুরুষ বুদ্ধির কাউকে তো পাওয়া গেল না, কেউ তো সারা শব্দ করল না। সারা শব্দ করব কিভাবে? কেউ কি কখনো আমার কাছে এসেছে? আপনার কাছে যেতে হবে কেন মামা? আপনার তো নিজেরই আসা উচিত। উচিত অনুচিত আমার শিখতে হবে তোমার কাছ থেকে? শিখতেই যে হবে এমন কোনো কথা নেই। আপনার শিখতে ইচ্ছে না করলে আপনি শিখবেন না। মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে এমন চিৎকার করে কথা বলবেন না, আশেপাশে লোকজন আছে, ওরা কি ভাববে? মামা রেগে অস্থির হয়ে এমন সব কথা বলতে লাগলেন যে বাবুর সঙ্গে সঙ্গে মাথা ধরে গেল। বকুল কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বড় মামা ছি ছি, আপনি মুনা আপাকে এসব কি বলছেন? বড় মামা কাঁপতে কাঁপতে বললেন, ঠিকই বলেছি, একটা কথাও ভুল বলিনি। তোমাদের সঙ্গে সম্পর্ক যে রাখি না, এই কারণেই রাখি না। সেই রাতটা যে কি খারাপ কেটেছে বাবুর। মুনা আপার জন্য এমন কষ্ট হয়েছে, মনে হয়েছে মুনা আপাকে জড়িয়ে ধরে সে খানিকক্ষণ কাঁদে। মুনা আপা অবশ্যই খুব শক্ত মেয়ে। মা যখন বললেন, কিছু মনে করিস না মুনা, রাগের সময় মানুষের মাথা ঠিক থাকে না, তখন মুনা আপা বেশ সহজভাবেই বলেছে, এসব আমি পাত্তা দেই না, যার যা ইচ্ছা বলুক। মুনা আপা যে এসব জিনিস একেবারেই পাত্তা দেয় না তাও ঠিক না। গভীর রাতে বাবু বাথরুমে যাবার জন্য জেগে উঠে দেখে মুনা আপা বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু বাবু পরিষ্কার বুঝল তার গাল ভেজা। মুনা আপা তাকে দেখে বলল, কি বাথরুম? এক রাতে ৩-৪ বার বাথরুমে যাস, তোর কি ডায়াবেটিস নাকি? বলতে বলতেই মুনা আপা শব্দ করে হাসল। কি সহজ স্বাভাবিক আচরণ, যেন তার কিছুই হয়নি, এমনি এমনি বারান্দায় বসে আছে। বাবু ভয়ে ভয়ে বলল, তোমার মন খারাপ আপা? না, মন খারাপ হলে বারান্দায় বসে থাকবো কেন? মন ভালো করার জন্যে বারান্দায় কিছু আছে নাকি? ঘুম আসছে না তাই বসে আছি। ঘুম আসছে না কেন আপা? কি মুশকিল, ঘুম আসছে না কেন সেটা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? দুপুর 12টার দিকে বাবু মগবাজার চৌরাস্তায় উপস্থিত হলো। আর হাঁটতে ভালো লাগছে না, এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হওয়া যেতে পারে। যে পথে এসেছে সে পথেই যাবে না অন্য কোনো পথ ধরবে, এটা ঠিক করতে বাবুর কিছু সময় কাটল। চেনা পথ ধরে ফেরাই ভালো, কিন্তু নান্টু সব সময় বলে যে পথে আসা হয়েছে সে পথে ফিরে যেতে নেই, সে পথে ফিরলে বিপদ হয়। বাবু কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন সে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার বাবা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনছেন। নিজের জন্যই কিনছেন নাকি? বাবুর উচিত পালিয়ে যাওয়া, কিন্তু সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। বাবা একবার তাকালেন তার দিকে, তার চোখে মুখে চিনতে পারার কোনো লক্ষণ ফুটে উঠল না। তিনি বাচ্চা ছেলে মেয়েদের মতো লাল রঙের আইসক্রিমটি কামড়ে কামড়ে খেতে লাগলেন। তার বগলে একটি ছাতা। প্রচণ্ড রোদেও ছাতা না খুলে নিশ্চয়ই প্রচুর হাঁটাহাঁটি করেছেন। ঘামে ভেজা মুখ হয়েছে আয়নার মতো চকচকে। তিনি আইসক্রিম হাতে রাস্তা পার হলেন। রাস্তা পার হওয়াও শিশুদের মতো, কোনো দিকে না তাকিয়ে হঠাৎ ছুটলেন। একজন বয়স্ক মানুষ শিশুদের মতো এতগুলো কাণ্ড একসঙ্গে করে কিভাবে?
বাবু নিজের অজান্তেই ডাকল, বাবা। শকত সাহেব থমকে দাঁড়ালেন, সামনেই দাঁড়িয়ে, তবু তিনি যেন তাকে চিনতে পারছেন না। তুই এখানে? বাবু জবাব দিল না। শকত সাহেব জবাবের জন্যে অপেক্ষাও করলেন না, সহজভাবে বললেন, আইসক্রিম খাবি? না। হঠাৎ তৃষ্ণা লেগে গেল, যেন তিনি ছেলের কাছে কৈফিয়ত দিচ্ছেন। খা একটা আইসক্রিম। এই এই আইসক্রিমওয়ালা। বাবুকে আইসক্রিম নিতে হলো। আমাদের সময় লালগুলির দাম ছিল 2 পয়সা, দুধমালায় একটা ছিল 1 আনা করে। চল বাসায় যাই। হেঁটে যেতে পারবি না রিক্সা নেব? হাঁটতে পারবো। রিক্সার চেয়ে হাঁটাটাই আরাম। রিক্সায় অ্যাক্সিডেন্টের ভয়, পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে অবস্থা কাহিল। বাবু সারাক্ষণই ভাবছিল, এই বুঝি বাবা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এইখানে কি করছিলি? স্কুলে যাসনি কেন? কিন্তু শকত সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না, বরং তার ভাবভঙ্গি দেখে মনে হলো ছেলেকে হঠাৎ রাস্তায় পেয়ে তিনি বেশ খুশি। রোদ লাগছে নাকি বাবু? না। রোদ লাগলে বলিস, সঙ্গে ছাতা আছে। তবে শরীরে রোদ লাগা ভালো, ভিটামিন ডি আছে, এতে শরীরের হাড্ডির খুব পুষ্টি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে ভিখারিগুলি দেখছিস, সারা দিন হাঁটাহাঁটি করে, কিন্তু খোঁজ নিয়ে দেখ, অসুখ বিসুখ হয় না। বাবু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এমন অদ্ভুতভাবে বাবা কেন কথাবার্তা বলছেন? আমি সকালবেলা ঘর থেকে বের হয়েই হাঁটা শুরু করি, দুপুর পর্যন্ত হাঁটি, আর শরীরে রোদ লাগাই, খুব উপকারী। বাবু কোনো কথা বলল না, নিঃশব্দে হাঁটতে লাগলো। শকত সাহেব খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, জেলে কতদিনের জন্য নিয়ে রাখে কোনো ঠিক আছে? তখন রোদ পাওয়া যাবে না, হাঁটাহাঁটিও করা যাবে না। শকত সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাবুর হঠাৎ মনে হলো, বাবু শুধু কথাবার্তাতেই না, দেখতেও কেমন যেন অচেনা মানুষের মতো হয়ে গেছেন। হাঁটছেন কেমন কুঁজো হয়ে, অস্বাভাবিক লম্বা লম্বা পা ফেলছেন।